প্রেসিডেন্ট হলে প্রথম দিনেই ইরানের পরমাণু চুক্তি বাতিল করব, রুবিও। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দাফন সম্পন্ন হয়েছে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যার দোষী সাব্যস্ত মুমতাজ কাদিরের মরদেহ। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কোনো বৈঠকে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 10 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে রয়েছে আমি এবিএম আসাদুজ্জামান। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে প্রথম কার্যদিবসে ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের পরমাণু চুক্তি বাতিল করে দেবেন বলে জানিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও। ওবামার হেলথ কেয়ার ও অস্ত্র আইনের সমালোচনা করে তিনি বলেন, এইসব আইন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত নয়। সুপার টুইস্টের প্রার্থী বাছাই দৌড়ে একটি রাজ্যেও জয় পায়নি রুবিও। তবে শেষ না দেখা পর্যন্ত হাল ছাড়বেন না বলে জানান এই নেতা। রুবিও জানান, ওবামা প্রশাসনের দুর্বল প্রশাসনিক নীতির কারণে গত কয়েক বছরে পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্র। নির্বাচিত হলে যে কোনো মূল্যে এইসব নীতির পরিবর্তন এনে যুক্তরাষ্ট্রকে আবার একটি সফল রাষ্ট্রে পরিণত করবেন বলেও দাবি করেন রুবিও। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দাফন সম্পন্ন হয়েছে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যার দোষী সাব্যস্ত মুমতাজ কাদিরের মরদেহ। ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে হাজারো সমর্থকদের বিক্ষোভ আর শ্রদ্ধায় মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে মুমতাজ কাদিরের দাফনে 10,000 সমর্থক অংশ নেন বলে জানানো হয়। রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান সহ বেশ কয়েকটি শহরে এই বিক্ষোভে অংশ নেয় সুন্নি তেহরিক নামে এক সংগঠনের শত শত সমর্থক। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির মধ্যে মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 2011 সালে পুলিশের এলিট ফোর্সের সদস্য হিসেবে গভর্নরের দেহরক্ষীর দায়িত্বে থাকাকালে সালমান তাসিরকে হত্যা করে মুমতাজ কাদির। এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে গেলে সোমবার রাওয়ালপিন্ডির আদি আলাগ কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কোনো বৈঠকে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং। তিনি অভিযোগ করেন, বর্তমান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রাজনীতিকরণ করা হয়েছে। এছাড়া তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার সরকার দেশটির নাগরিকদের শিক্ষা, খাদ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে প্রদান করছে। 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ উত্তর কোরিয়ায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনে। যদিও চীনের ভেটোতে প্রস্তাবটি গৃহীত হয়নি। ব্রিটিশ কূটনৈতিক জোনাথন পাওয়েলের নেতৃত্বে উত্তর কোরিয়ায় পৌঁছেছে ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিবিদদের একটি দল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, মঙ্গলবার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছায় রাজনীতিবিদদের দলটি। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তারা। তবে কোন বিষয়ে আলোচনা করতে তাঁরা উত্তর কোরিয়ায় গেছেন এ ব্যাপারে কিছু জানায়নি বার্তা সংস্থা KCNA। তুরস্কের কাছে 68 কোটি 30 লাখ মার্কিন ডলারের স্মার্ট বোমা বিক্রির চুক্তি করেছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে কুর্দি ওয়ার্কার্স পার্টি PKKর সঙ্গে আঙ্কারার উত্তেজনা যখন চরমে, তখন এই চুক্তি করা হলো। তুরস্কের কাছে যেসব বোমা বিক্রি করা হবে তার মধ্যে BLU-109 বাংকার বিধ্বংসী বোমাও থাকবে। এই বোমা ট্রাইটোনাল নামে পরিচিত প্রায় 550 পাউন্ড বিস্ফোরক থাকে, যা ভূগর্ভে আঘাত না হানা পর্যন্ত বিস্ফোরিত হয় না। 2020 সালের মধ্যে মার্কিন কর্তৃপক্ষ এইসব বোমা সরবরাহ করবে বলে প্রত্যাশা করছে আঙ্কারা। এদিকে এই চুক্তির পর তুরস্ক এক অসম যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এর প্রেক্ষিতে এই চুক্তিটি সময়োপযোগী হয়েছে বলে জানায় তুর্কি সামরিক বাহিনী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই নিরাপত্তা বাহিনীর বিশেষ দল রাজপথে নামিয়েছে সরকার। নির্বাচন সুষ্ঠু করতে ও ভোটারদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এক সংবাদ সম্মেলনে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা দিবেন্দু সরকার জানান, 2-1 দিনের মধ্যেই আধা সামরিক বাহিনীও পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে। এর মধ্যে কলকাতার বিভিন্ন জেলার পথে পথে টহল দিচ্ছে 100টি দল। ভোটারদের নির্ভয় ও নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে গেলে এমন 150টি দল নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। আগামী মে মাসের মধ্যে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে হবে, কিন্তু নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করেননি কমিশন। ব্রাজিলে মাদক চোরাচালানের বিষয়ে তদন্তে সহযোগিতায় অস্বীকৃতি জানানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্চপদস্থ এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তার নাম দিয়াগো জোদান। আর্জেন্টিনার নাগরিক জোদান বর্তমানে লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। পুলিশ জানায়, আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও তার মেসেজিং সার্ভিস ও হোয়াটসঅ্যাপে তথ্য প্রদান করতে অস্বীকৃতি জানান তিনি। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে সাও পাওলো পুলিশ। উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার অন্যায্য পদক্ষেপ বলে মন্তব্য করছে ফেসবুক কর্তৃপক্ষ। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের গুলিতে আরও এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। গণমাধ্যমে খবরে বলা হয়, পশ্চিম তীরে কালান্দিয়া শরণার্থী শিবিরের কাছে সোমবার ফিলিস্তিনি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে দখলদার ইসরায়েলি বাহিনী। রেডক্রসের ফিলিস্তিনি প্রতিনিধি জানায়, ইসরায়েলি পুলিশের গুলিতে মঙ্গলবার ২২ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। তবে তেল আবিবের দাবি, ওই এলাকায় টহলরত ইসরায়েলি সেনাদের দিকে গুলি ছোঁড়ে ফিলিস্তিনিরা। এ ঘটনায় ৫ ইসরায়েলি সেনা আহত হয় বলেও জানায় তারা। এদিকে নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ নিয়ে মঙ্গলবার বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলিদের হত্যাকারী হিসেবে উল্লেখ করে তারা। পুলিশের গুলিতে নিহত তরুণদের শহীদ আখ্যা দিয়ে তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না বলে জানায় বিক্ষোভকারীরা। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। গত মাসে ভেঙে যাওয়া সিরিয়া শান্তি আলোচনা আগামী ৯ মার্চ আবারও জেনেভায় শুরু হতে যাচ্ছে। ৭ তারিখ এই বৈঠকে শুরুর কথা থাকলেও তা ২ দিন পিছিয়ে শুরু হবে বলে জানায় জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফান দে মিস্তুরা। এদিকে তুরস্কের বিরুদ্ধে জঙ্গিদের সহায়তা দেওয়ার অভিযোগ এনে অবিলম্বে সিরিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতির মধ্যে মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় হামা প্রদেশে বিমান বাহিনীর হামলার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়। এর জন্য রাশিয়াকে দায়ী করা হলেও কাদের অবস্থানে এই হামলা চালানো হয় সে বিষয়ে কিছু বলা হয়নি। সংঘাত চলতে থাকার মূল কারণ খুঁজে বের করে সরকার ও বিরোধী উভয় পক্ষের মতামতের ভিত্তিতেই তা বন্ধ করা আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি দেশটিতে ত্রাণ পৌঁছে দেওয়া ও রাজনৈতিক সমাধানের বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে এক বৈঠকে সিরিয়ায় বিভিন্ন পক্ষের মধ্যে শত্রুতামূলক আচরণ কমিয়ে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। সেখানকার সরকার পরিবর্তনের উদ্দেশ্যে অনেকেই ঘন ঘন মানবিক অবস্থার অবনতির কথা তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি। সার্গেই ল্যাভরভ বলেন, সেখানে গৃহযুদ্ধ চলছে, বিভিন্ন পক্ষ সংঘাতে লিপ্ত রয়েছে, সেখানে মানবাধিকার পুরোপুরি রক্ষিত হবে না, এটা সবার কাছে স্পষ্ট। কেউ কেউ এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই অঞ্চলে অস্থিতিশীলতা জিইয়ে রাখতে চায়। তুরস্ক সিরিয়া সীমান্ত থেকে মানবিক সহায়তার নামে জঙ্গিদের কাছে অস্ত্র আসছে, এটা বন্ধ না হলে সংকট সমাধান সম্ভব নয়। ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭:৪৯ এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুমাত্রা প্রদেশের রাজধানী পেদাং থেকে ৮০৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই ইন্দোনেশিয়া সুমাত্রা ও আচেহ প্রদেশে এবং অস্ট্রেলিয়ার কোকোস ও ক্রিসমাস দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। এর আগে ২০০৪ সালে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ৮.৯ মাত্রার ভূমিকম্পের ফলে আশেপাশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ সুনামি আঘাত এনেছিল। এতে অন্তত ২,৩০,০০০ মানুষের প্রাণহানি ঘটে। এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সকালে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থতার কারণে তাঁর আইনজীবীদের মাধ্যমে সময় আবেদন করেন। আদালত সময় আবেদনের উপর শুনানি শেষে নতুন এই তারিখ দেন। অপরদিকে তারিখ থাকার পরও আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আইনজীবীরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করলে আদালত শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য করেন। গত ২৫ জানুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করলে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেন। এর আগে গত বছর ২১ ডিসেম্বর এক অনুষ্ঠানে বেগম জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। বগুড়া জেলাবাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের দিন ৩ মার্চ। ২০১৩ সালের এই দিন জামাত শিবিরের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে জেলায় নারকীয় তাণ্ডব চালায়। তাদের এই ধ্বংসযজ্ঞ থেকে মানুষ, দোকানপাট, অফিস, আদালত, থানা, পুলিশ ফাঁড়ি কোনো কিছুই রক্ষা পায়নি। ঘটনা ৩ বছর পরেও কোনো মামলারই বিচার কাজ শেষ হয়নি। সরকারি কৌঁসুলি জানায়, অধিকাংশ মামলার আসামি পলাতক থাকায় আইনি প্রক্রিয়া শেষ হতে দেরি হচ্ছে। আর জেলার পুলিশ সুপারের দাবি, ঘটনার পর সবগুলো মামলা চার্জশিট দেয়া হয়েছে।
2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর 3 মার্চ ভোরে জেলার বিভিন্ন মসজিদে মাইকে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামায়াত শিবিরের ক্যাডাররা জেলার 12 উপজেলায় একযোগে তাণ্ডব চালায়। রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালু উপজেলা পরিষদ ও থানার হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলেই এখনও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ম্যাজিস্ট্রেট ও জর্জ কোর্টে বিচারাধীন অধিকাংশ মামলার পলাতক আসামি থাকায় বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে বলে জানায় বগুড়া জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন। বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পর 58টি মামলার সবগুলো অভিযোগপত্র দেওয়া হয়েছে। 2013 সালে 28 ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলাতে চলা নাশকতার মামলা হয়েছে 58টি। সবকটি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। এ সময় প্রাণ হারান 13 জন। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতে মাদকসহ নানা পণ্য পাচারের জন্য আন্তর্জাতিক চোরাচালান এই চক্র দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। এর মধ্যে স্বর্ণের বার, ভারতীয় জাল, রুপি যেমন রয়েছে তেমনি রয়েছে কোকেনের মতো ব্যয়বহুল মাদকদ্রব্য। তার সাথে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে আমদানি নিষিদ্ধ সিগারেট। শুল্ক গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ সবাই অকপটে স্বীকার করছেন এর সত্যতা। ভৌগোলিক কারণে দক্ষিণ এশিয়ার প্রধান বন্দর চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত থাকায় দেশীয় চোরাচালান চক্রের নজর সবসময় এই বন্দরের উপর। তার সাথে এখন যুক্ত হয়েছে চোরাচালানি আন্তর্জাতিক চক্র। গত বছরের জুনে কোকেনের বিশাল চালান ধরা পড়ার পর আন্তর্জাতিক চোরাচালান চক্রের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর স্বর্ণের বার, ভারতীয় রুপি এবং সবশেষে আসে আমদানি নিষিদ্ধ সিগারেট। সম্প্রতি পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে চট্টগ্রাম বন্দরের উপর আন্তর্জাতিক চোরাচালান চক্রের নজর পড়ার বিষয়টি। সিএমপির উপ পুলিশ কমিশনার বন্দর হারুনুর রশিদ হাজারি বলেন, চোরাচালানকারীরা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সদস্য পরিকল্পনা ও প্রশাসন মোহাম্মদ জাফর আলম বলেন, চট্টগ্রাম বন্দরে ভারতীয় রুপি আটকের মামলা, সিআইডি কোকেন চালান আটকের মামলায় আদালতের নির্দেশে র্যাব এবং নিষিদ্ধ সিগারেট আটকের মামলায় বন্দর থানা পুলিশ তদন্ত করছে। রাজধানীর বনশ্রীতে শিশু আলভি ও অরণিকে তাদের মা মাহফুজা জেসমিন হত্যা করেছে বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। র্যাব বলছে, পরকীয়া সম্পর্ক, মানসিক অবসাদ, পারিবারিক ও সামাজিক সমস্যা এবং সম্পত্তি নিয়ে বিরোধ সহ বিভিন্ন কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এদিকে দুই ভাই বোনের ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। আলভি ও অরণিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়। গত সোমবার বনশ্রীর বাসায় মারা যায় আলভি ও অরণ নামে দুই ভাই বোন। প্রথমে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় খাদ্যে বিষক্রিয়ায় তারা মারা গেছে, কিন্তু পরে ময়নাতদন্তে জানা যায় শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছে। ঘটনার পর হাসপাতালের মর্গে শিশুদের লাশ রেখে জামালপুরে গ্রামের বাড়িতে চলে যান মা বাবা। বুধবার জামালপুর থেকে মা মাহফুজা জেসমিন, বাবা আমানুল্লাহ ও খালা আফরোজা মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসে র্যাব। সেদিন র্যাবের কর্মকর্তা মুখ না খুললেও আজ জানায় হত্যার জন্য দায়ী মা। যানজট দূর করে পরিবহন ব্যবস্থাকে সহজ করতে হাতে নেওয়া হয় মগবাজার মৌচাক ফ্লাইওভারের প্রকল্প। তবে এই ফ্লাইওভার এখন গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যৎ গণপরিবহন পরিকল্পনার। বিশেষজ্ঞরা বলছেন, এই এলাকা দিয়ে ভবিষ্যতে মেট্রো রেল তো বটেই, বাস সার্ভিস ট্রানজিটের জন্য বাধা হয়ে দাঁড়াবে এই ফ্লাইওভার। একই সঙ্গে রাস্তা ও ফুটপাত সংকীর্ণ হয়ে যাওয়ায় যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলও হয়ে উঠবে দুর্বিষহ। তবে প্রকল্প পরিচালক পাল্টা যুক্তি দিয়ে বলেন, সমস্যা নয়, বরং এই প্রকল্প বাস সার্ভিস ট্রানজিটে সহায়ক হবে। রাজধানীতে যাতায়াত নির্বিঘ্ন করতে কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপির আওতায় নেওয়া হয়েছে 6টি প্রকল্প। এর মধ্যে 3টি মেট্রো রেল আর 3টি দ্রুতগতির বিশেষ বাস সার্ভিস বা বিআরটি। এর মধ্যে বিআরটি 3 রুট পড়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, গাজীপুর থেকে শুরু হয়ে মহাখালী, তেজগাঁও হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত বাস সার্ভিস ট্রানজিটের যে রুট, তা তেজগাঁও এসে ফ্লাইওভারের কারণে বাধাগ্রস্ত হবে। এই এলাকায় ভবিষ্যতে মেট্রো রেলের কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না, যদিও প্রকল্প পরিচালক তা মানতে নারাজ। বিশেষজ্ঞরা বলেছেন, ফ্লাইওভারের কারণে মগবাজার ও মৌচাকে ফুট ওভারব্রিজ ভেঙে ফেলায় এবং ফুটপাত কেটে ছোট করে ফেলায় সমস্যায় পড়বেন পথচারীরা। পাশাপাশি রাস্তার উপরে ফ্লাইওভারের র্যাম্প থাকায় সড়ক ছোট হয়ে বাড়বে যানজট।
তবে প্রকল্প পরিচালক বলছেন, পথচারীদের সুবিধার প্রকল্প এলাকার আন্ডারপাস সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের সুযোগ থাকায় সমস্যা হবে না। স্বাধীনতার পর থেকেই নানান দেশের সাথে নিয়ম মেনে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ হলেও গত 2 বছর ধরে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ নিয়ে উঠেছে নানা অভিযোগ। চিত্রায়ন, কলা কৌশলীর সংখ্যা সহ নানা বিষয়ে নিয়ম ভাঙছেন নির্মাতারা, আর এতে নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে। 1973 সালে ধীরেবহ মেঘনা চলচ্চিত্রের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশি চলচ্চিত্রের যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ। এরপর গৌতম ঘোষ সহ বেশ কজন নির্মাতা নির্মাণ করেন বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র। তবে 2014 সালে নির্মিত একটি ছবি দিয়ে এক্ষেত্রে বিতর্কে শুরু হলেও তা আমলে না নিয়ে পরবর্তীতে তৈরি করা হয় একই রকম বেশ আরও কিছু ছবি। দুদেশের কলাকুশলীদের সমান অংশগ্রহণ সহ নির্মাণে অনেক শর্ত পূরণ না হলেও দুদেশে মুক্তি পায় ছবিগুলো। কলকাতার মুখ থুবড়ে পড়লেও ব্যবসা করে বাংলাদেশে, আর এ ধরনের অসমতা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন এদেশের নির্মাতা ও অভিনয় শিল্পীরা। ভারতীয় নির্মাতা গৌতম ঘোষ মনে করেন, এ ধরনের অনিয়মের জন্য মুদ্রা বিনিময় সমস্যায় দায়ী। যৌথ প্রযোজনার আড়ালে ভারতীয় আগ্রাসন কখনোই গ্রহণযোগ্য নয় বলে মত চলচ্চিত্র সংশ্লিষ্টদের। তাই নিয়ম মেনে দুদেশের সমান স্বার্থ বজায় রেখে চলচ্চিত্র নির্মাণের পরামর্শ তাদের। মেলেবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। পুলিশ সপ্তাহ 2016 কার্যক্রমে প্যারেডে প্রথমবারের মতো কোনো নারী পুলিশ কর্মকর্তা হিসেবে চাঁদপুরে পুলিশ সুপার শামসুন নাহারের নেতৃত্বে দেয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আমাদের চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফ আহমেদ জানিয়েছেন, পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন SMCIF এর চাঁদপুর জেলার কর্মকর্তা আহসান হাবিব মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলুফার ইয়াসমিন, চাঁদপুর ফেমাস ডেন্টাল ও বেলভিউর পরিচালক রোটারিয়ান ডক্টর রাশেদা বেগম। সিলেটের গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 2016 প্রদান করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর খেলাধুলা, কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশের গান পরিবেশন করেন। সিলেটের গোয়াইনঘাট থেকে রফিক সরকার জানান, অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমেদ ও অত্র বিদ্যালয়ের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত রাখে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। হবিগঞ্জের বাহুবল উপজেলায় সুন্দ্রাটিকি গ্রামে 4 শিশু হত্যার ঘটনায় র্যাবের হাতে আটক আসামি শাহেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম তাঁর জবানবন্দি গ্রহণ করেন। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিম জানান, আসামি শাহেদ গোয়েন্দা পুলিশের 2 দফা জিজ্ঞাসাবাদে 2য় দফায় হত্যাকাণ্ডে নিজেকে জড়িত থাকার কথাসহ অন্য সকল ঘাতকের নাম প্রকাশ করেছে। ইতিপূর্বে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুবেল তার পিতা আব্দুল আলীকে হত্যাকাণ্ডের দায় থেকে মুক্ত করতে চেষ্টা করেছে। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে ঘটনায় মোট 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কুমিল্লার 14 গ্রামে মিয়াবাজার উপজেলা যুবলীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমান এবং এরশাদের সময় এদেশে মানুষের ভোটের অধিকার ছিল না। ওই সময় তাদের ইচ্ছে মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে হতো। কুমিল্লা থেকে আরাফাত রহমান মজুমদার জানান, জননেত্রী শেখ হাসিনা এই দেশে মানুষের ভোটের এবং ভাতের অধিকার নিশ্চিত করেছেন। তিনি জনগণের ভাষা বোঝেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দক্ষিণ এশিয়ায় অন্যতম উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ধানের নতুন জাত উৎপাদন, চাউল ও আলু আজ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বঙ্গোপসাগরের বিশাল সীমানা বৃদ্ধির মাধ্যমে তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানচিত্র তার সঠিক রূপ পেয়েছে। কুমিল্লার মিয়াবাজারে উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এ সকল কথা বলেন।
ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ এমপি সারা দেশে আন্তঃজেলা সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সরকারি সীমানা নির্ধারণের কাজে সহযোগিতার আহ্বান জানান। বিজয় ঘোষ জানান, ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মেজবাউল আলম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আল হোসেন, সিরাজুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস উপস্থিত ছিলেন। ফুলগাজী উপজেলা আসন্ন ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। অনিয়মের কারণে দ্বিতীয় ধাপে আরও 6টি ইউপি নির্বাচন বন্ধ করল নির্বাচন কমিশন এসি। ফেনীর প্রতিনিধি কে এম রুবেল জানান, ইউপিগুলো হলো ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর, মুন্সিরহাট, আনন্দপুর, দরবারপুর, জিএম হাট, আমজাদ হাট। বুধবার 2 মার্চ নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ শামসুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে স্থগিতের নির্দেশনা ফেনী জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন। ফেনী জেলা যুবলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ফেনী পাইলট হাই স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। সম্মেলনস্থলে দুপুরের পরপরই নেতাকর্মীদের ঢল নামে। মিছিলে মুখরিত হয় পুরো মাঠ। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। আমাদের ফেনী প্রতিনিধি কে এম রুবেল জানান, প্রিয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, ব্যান্ডোরা নিয়ে বেলা 3টা থেকে শুরু হয় সম্মেলন, চলে মধ্যরাত পর্যন্ত। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম, ফেনী জেলা মহিলা লীগের সভানেত্রী জাহানারা বেগম সুরমা এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, প্রেসিডিয়াম সদস্য ও যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান। বরগুনায় শুরু হয়েছে 1 মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা 2016। মঙ্গলবার বিকেলে মেলার শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, বরগুনা পৌর মেয়র সাদাত হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ জাহাঙ্গীর কবির বলেন, মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা কোনো ধরনের অশ্লীল গান, নাচ হতে দেয়া হবে না। আপনাদের কাছে একটা অনুরোধ, যে অনুষ্ঠানটা মনে করবেন আপনাদের, কারণ এই অনুষ্ঠানটা যদি সুস্থভাবে শেষ। রংপুরে কমেছে তামাক চাষের আগ্রাসন। 2014-15 সালে 2130 হেক্টর জমিতে ও 2015-16 সালে 1595 হেক্টর জমিতে চাষ হয়েছে তামাকের, যা গেল বছরের চেয়ে কমেছে 535 হেক্টর তামাকের চাষ। অতিরিক্ত লাভের আশায় একসময় ফসলি জমিগুলো এখন তামাক চাষে বেশি আগ্রহী কৃষকেরা। তবে সচেতনতামূলক কর্মসূচি ছাড়া তামাক চাষ করতে আরও জোরালো কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাঁধন জানান, আলু তো ওইরকম আলু তো নেয় না, বুঝলেন না, হয়তো 10,000 টাকা খরচ করি, 1,000 টাকা বেচার না আলু। এখন কি করি না ভাই, আলু বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এই যে গম আবাদ করি, সেটাও 2 মণ হয়, 1 দিনের মধ্যে 2 মণ গম হয়, 500 টাকা গমের মণ। সেই গম বেচে তো কিছু হয় না, আমার জীবন বাঁচে না। ঘটনা হলো যে কৃষি অফিসাররা তো বলে না যে তামাক আবাদ করা যাবে না, তা আমরা না বলার কারণেই তো আমরা আবাদ করি। ওরা যদি বলতো যেটা আবাদ করা যাবে না, এটা না, তামাক আবাদ না করে অন্য কিছু আবাদ করেন, এই জন্য তো আমরা না বুঝের কারণে তামাক আবাদ করি। গত বছর তামাকের চাষ হয়েছিল 2130 হেক্টর এবং এবছর হয়েছে 1595 হেক্টর, অর্থাৎ 1 বছরে প্রায় 535 হেক্টর জমিতে তামাক চাষ কমেছে। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রকমের সমাবেশ, দলীয় আলোচনা, উঠান বৈঠক এবং প্রশিক্ষণ বিভিন্নভাবে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যে তারা তামাক ছেড়ে দিয়ে অন্য ফসলে চলে আসুক, অর্থাৎ তামাক চাষকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করতেছি। এবং ইতিমধ্যেই তামাক চাষ কমেও গেছে। আগামী দিনেও আমরা এই তামাক চাষ কমানোর ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা কৃষকদেরকে বিকল্প ফসল হিসেবে সরিষা, আলু, ভুট্টা এবং শাকসবজি চাষে উদ্বুদ্ধ করতেছি। যদি তারা তামাক বাদ দিয়ে এই সমস্ত ফসল করে, তাহলে অবশ্যই তারা লাভবান হবে। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ।
গত ২০ মাসের মধ্যে জানুয়ারিতে প্রথমবারের মতো জ্বালানি তেলের বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। বর্তমানে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $36.61। তবে রাশিয়ার জ্বালানি মন্ত্রী জানিয়েছে উত্তোলন না কমানোর সিদ্ধান্তে অটল থাকছে রাশিয়া। তিনি আরও বলেন, চলতি বছর এবং আগামী বছরও জ্বালানি তেলের দাম কম থাকবে। এদিকে তেলের অতিরিক্ত উত্তোলন এবং মজুদের নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে পড়বে। তবে মর্গান স্ট্যানলি বলেছেন, অয়েল জায়ান্ট সৌদি আরব এবং রাশিয়ার জ্বালানি উত্তোলন কমানোর সিদ্ধান্ত তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। দেশে 3টি ব্যাংকে 6টি বুথে এটিএম কার্ড ক্লোনিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পর এবার সৌদি আরবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে 6টি বুথ থেকে প্রিমিয়ার ব্যাংকের 35 লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপরাধ চক্রের সদস্যরা। একটা তদন্ত দল প্রিমিয়ার ব্যাংকে গিয়ে পর্যবেক্ষণ করেছে এবং সেখানে দেখা গেছে যে এটি সৌদি আরবের একটি ব্যাংকের ইস্যু করা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড। সেটি সৌদি আরবের একটি ব্যাংকের গ্রাহকদের যে কার্ড, সেই কার্ডের ডেটা হয়তো কোনোভাবে ক্যাপচার করে 150টি ক্লোন কার্ড ব্যবহার করে এই টাকাটি নেওয়া হয়েছে, প্রায় 35 লক্ষ টাকার মতো। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে ভিডিও ফুটেজগুলোতে বিদেশি, এটাও বলা একটু মুশকিল, রোহিঙ্গাও হতে পারে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে আমানতের সুদের হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সর্বশেষ সার্বিক সুদ কমে দাঁড়িয়েছে 6.34%। একই সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হার কমায়ও চরম বিপাকে পড়েছেন ব্যাংকের সুদের উপর নির্ভরশীল মধ্যবিত্ত শ্রেণী। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমান আমানতের সুদের হার কিছুটা কমলেও আন্তর্জাতিক হিসেবে তা যথেষ্ট রয়েছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল বছরের শেষে বেসরকারি ব্যাংক এবং চলতি বছরের শুরুতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্য ব্যাংকগুলো তাদের ঋণের সুদের হার কমাতে শুরু করে। একই সঙ্গে দীর্ঘ কিংবা স্বল্পমেয়াদী সব ধরনের আমানতের সুদের হারও কমতে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ফলে মেয়াদী আমানতের সুদের টাকায় যেসব মধ্যবিত্ত ও অবসরনিয়া ব্যক্তিদের সংসার চলে, তাদেরকে পড়তে হচ্ছে চরম বিপাকে। এদিকে তহবিলের ব্যয় কমানো এবং ঋণের সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আমানতের সুদের হার কমাতে বাধ্য হচ্ছেন বলে জানায় বাণিজ্যিক ব্যাংক। সর্বশেষ 6.07% মুদ্রাস্ফীতি হিসেবে গড় সুদের হার 6.34 হলে বছর শেষে শূন্যের কাছাকাছিই থাকে আমানতকারী ব্যাংকে রাখা অর্থ। এমন হিসেবের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকে নিরুৎসাহিতকরণ নয়, বরঞ্চ বিনিয়োগের দিকে বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমাতে পারলে আমানতের সুদের হার না কমিয়েও ঋণের সুদের হার কমানো সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। আবারও ক্রিকেট দুনিয়া কেঁপে উঠল বাঘের গর্জনে। এবার বাঘের থাবায় তছনছ পাকিস্তান। সেই সঙ্গে প্রতিশোধের 16 আনা পূরণ করল টাইগাররা। কারণ 2012 সালের ফাইনালে এই মিরপুরে পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরেছিল বাংলাদেশ। এই জয়ে স্বপ্নিল ফাইনালের মঞ্চে উঠল বাংলাদেশ। 6 মার্চ স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের বাকি ম্যাচগুলো এখন শুধুই আনুষ্ঠানিকতায় রয়ে গেল। ইতিহাস রচনার এই দিন পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 7 উইকেটে 129 রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 5 বল বাকি থাকতেই জয়ের খুব লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। 2012 সালে এশিয়া কাপের ফাইনালে নন স্ট্রাইকে থেকে যিনি দলের হার দেখেছিলেন, সেই মাহমুদুল্লাহর হাত ধরেই আসলো কাঙ্ক্ষিত জয়। সেই সঙ্গে নেওয়া হলো মধুর প্রতিশোধ। আবারও এশিয়ার শ্রেষ্ঠত্বের ফাইনালে বাংলাদেশ। অগ্নিঝরা মার্চে আবারও গর্জন বাঙালিদের। শেষ 2 ওভারে যখন দরকার 18 রান, স্মৃতিতে 4 বছর আগের এশিয়া কাপের ফাইনাল। কিন্তু এবার আর কাঁদতে হয়নি। মিরপুরে গ্যালারি মাতানো জয় উল্লাসে। পুরো ম্যাচে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির মুখে হাসি ফুটেছিল হয়তো একবারই, সেটা টস জয়। কিন্তু দিনটা যে বাংলাদেশে, তার ইঙ্গিত ছিল ম্যাচের প্রথম ওভার থেকেই। তাসকিনের দুর্দান্ত গতিময় বোলিংয়ের শুরুতেই কোণঠাসায় পাকিস্তান। সেই চাপের পর প্রথম ওভারে আল আমিনের প্রথম বলেই আউট খুররম মঞ্জুর। পিএসএলে দুর্দান্ত ফর্মে থাকলেও এশিয়া কাপে নিজের ছায়ায় ঢাকা শারজিল খান। টুর্নামেন্টের প্রথমবারের মতো বল হাতে নিয়ে উইকেট আরাফাত সানির। কাঁপতে থাকা পাকিস্তানের টপ অর্ডারকে একরকম ধসিয়ে দেয় মাশরাফি। হাফিজ 2 ও আগের ম্যাচে 50 পাওয়া ওমর আকমল যখন ফিরলেন স্কোর বোর্ডে, তখন পাকিস্তানের রান 4 উইকেটে 28। প্রথম 10 ওভারে আফ্রিদির দল তুলল মাত্র 34 রান, যা তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন। কিন্তু মিরপুর উইকেটে দেখে শুনে ব্যাট করলে যে রান আসবে সে পথ দেখালেন সরফরাজ ও শোয়েব মালিক জুটি।
পঞ্চম উইকেটে নিজেদের টি-20 ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 70 রানের জুটি করেন এই দুইজন। শোয়েব 41 করে ফিরে গেলেও সরফরাজ ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নেন। পাকিস্তান শেষ 5 ওভারে আসে 50 রান, যাতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোর হলেও লড়াই করার মতো 129 রানের পুঁজি পায় আফ্রিদিরা। টি-20 ইতিহাসে আগে ব্যাট করে 130 বা তার কমে রান করে মাত্র একবারই জিতেছে পাকিস্তান। তার বিপরীতে টাইগারদের টি-20তে আগের 17 জয়ের 10টি পরেই ব্যাট করে। এমন পরিসংখ্যানের সঙ্গে দলে ফেরা তামিম ইঙ্গিত দিচ্ছিলেন দুর্দান্ত সূচনার। এবারের আসরে আমিরকে প্রথম ছক্কা হাঁকান সন্তানের মুখ দেখে ফেরা তামিম, তবে ইনিংসটা বড় করতে পারেননি, আউট হন 7 রানে। কিন্তু ওপেনিংয়ের পুরনো সঙ্গী ফিরে গেলেও ছন্দে ফেরার ইঙ্গিত সৌম্যর। দৃষ্টিনন্দন সব শটের পরশরা সাজিয়ে বসেন সৌম্য। মাঝে দুর্দান্ত ফর্মে থাকা সাব্বির 14 রানে ফিরে যান। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম 50 থেকে 2 রান দূরে থাকতে সৌম্য আউট হলেও তখনও উইকেটে মুশফিক সাকিব। তবে 16 রানের ব্যবধানে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে মুশফিক ও সাকিব আউট হলে মিরপুরের গ্যালারিতে বাড়তে থাকে উত্তেজনা আর আস্কিং রেটও। হাতের মুঠোয় থাকা ম্যাচ তখন ফসকে যাওয়ার উপক্রম। কিন্তু মাশরাফি শুধু অধিনায়কই নন, ক্রিকেটার হিসেবেও যে অনন্য তার প্রমাণ আবারও দেন। আমিরের পরপর 2 বলে 4 তুলে ম্যাচের পাল্লা আবারও হেলে যায় বাংলাদেশের দিকে, আর সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি আফ্রিদির দল। ক্রিকেটে পাকিস্তানের দাপট যে এখন অতীত তা আবারও প্রমাণ করলো টাইগাররা। যে পাকিস্তান টানা 16 বছর অজেয় ছিল, তাদেরকেই টানা 5 ম্যাচে হারালো মাশরাফির বাংলাদেশ। স্প্যানিশ লা লিগার গেল ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর লেভান্তের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিক লেভান্তেকে 3-1 গোলে হারিয়েছে বেনিতেজে শিষ্যরা। জয় পেলেও 27 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে শিরোপার লড়াই থেকে একরকম ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে 34 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় জিদানের দল। 38 মিনিটে দিয়াগো মারিনোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় সফরকারীদের। কিন্তু এর 1 মিনিট পরে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডাইভারসনের দুর্দান্ত 1 গোল ব্যবধান কমায় লেভান্তে। দ্বিতীয়ার্ধে 2 দলের বেশ কিছু আক্রমণ রচনা করলেও কোনোটাই মুখ দেখেনি আলোর। ম্যাচের শেষ মুহূর্তে ইসাকোর গোল বড় জয় নিশ্চিত করে মাদ্রিস্তানদের। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। প্রেসিডেন্ট হলে প্রথম দিনেই ইরানের পরমাণু চুক্তি বাতিল করব, রুবিও। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দাফন সম্পন্ন হয়েছে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যার দোষী সাব্যস্ত মুমতাজ কাদিরের মরদেহ। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কোনো বৈঠকে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 10 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।